গোটা দেশে মানুষ, বিশেষ করে যারা মুক্তিগামী এবং নানা দিক থেকে সরকারি নেওয়া কর্মসূচির জন্য ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলোর একটা বিশ্বাসের বড় পুরো জায়গা হলো ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এটা শুধু কথার কথা না। 1920 সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রথম ট্রেড ইউনিয়ন এআইটিউসি সেখানে তৈরি হয়। এই এআইটিউসির মধ্যেই এখন যারা CITU করেন তারাই ছিলেন। তারপরে গিয়ে একসঙ্গেই সবটা পথ চলা। এই এআইটিউসি থেকে বেরিয়ে হয় INTUC, HMS, এই সমস্ত সংগঠনগুলো। আমরা চেয়েছিলাম শ্রমিক শ্রেণীর ঐক্যটাকে রক্ষা করার জন্য, কারণ শ্রমিক শ্রেণীর ঐক্য ভাঙুক এটা আমাদের পথ না। কিন্তু শ্রেণীগত অবস্থান থেকে শ্রেণী সংগ্রামে বিশ্বাসী নয়, আপোষমূলক দৃষ্টিভঙ্গি, সমঝোতার দৃষ্টিভঙ্গি, শ্রমিক শ্রেণীর স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো দৃষ্টিভঙ্গি যদি থাকে, তার সঙ্গে CITU আপোষ করতে পারব না। তৎকালীন BT রণদিবে, P রামমূর্তি, জ্যোতি বসুর মতো যারা নেতৃত্ব, তারা সেই দিন সারা ভারতবর্ষে আলাদা কনভেনশন ডেকে 1970 সালে CITUর জন্ম হয়। এই 55 বছরের মধ্যে CITU তার কাজের মধ্য দিয়ে নিজেকে শ্রমিক শ্রেণীর কাছে একটা বিশ্বস্ত সংগঠন হিসেবে ধরে রাখতে সক্ষম হয়েছে। লড়াই আন্দোলনে প্রথম সারিতে থাকে এবং আপোষহীন লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে এখন আমরা যারা এই ট্রেড ইউনিয়ন করি, সমস্যাগুলোর কথা শঙ্কর দত্ত আপনাদের সামনে উপস্থিত করেছে। শ্রমিক শ্রেণীর ঐক্য আমরা রক্ষা করতে চাই। সে ঐক্যের এখন প্রধান শত্রু হল RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল, এই সমস্ত সাম্প্রদায়িক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যারা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির সঙ্গে যুক্ত করে কাজে লাগায়, তাদের সম্পর্কে আমি বলছি। হিন্দু এবং হিন্দুত্ব কিন্তু এক না। হিন্দু ধর্মে বিশাল অংশে মানুষ ভারতবর্ষে বসবাস করে, কিন্তু হিন্দুত্বটা হলো বিজেপি দলের একটা রাজনৈতিক নেওয়া কর্মসূচি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রাজনৈতিক কর্মসূচি। কাজে যে হিন্দুত্ববাদের কথা বলছে, এটার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করার একটা সুদৃঢ় ভূমিকা আমরা নেব। এবং যে সাম্প্রদায়িক শক্তি এখন এই ঐক্যকে দুর্বল করতে চায়, একতাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাকে তীব্র করার জন্য আমরা শ্রমিক শ্রেণীকে কীভাবে সচেতন করে তোলা যায়, তাদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, এই দায়িত্ব নিয়ে CITUর আমাদের সম্মেলনে শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতবর্ষে অধিকাংশ রাজ্যের রাজ্য সম্মেলনগুলো শেষ হওয়ার পথে। এখানে রাজ্য সম্মেলন আমরা শুনছিলেন যে 10-11 নভেম্বর আমরা করব। আমাদের সর্বভারতীয় সম্মেলন হবে 31শে ডিসেম্বর, শুরু হবে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের, এবং এটা চলবে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত। 5 দিনের সম্মেলন হবে। সেই সম্মেলনে 1300-র উপর ডেলিগেট গোটা ভারতবর্ষ থেকে নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করবেন। 4800-র উপর ইউনিয়ন গোটা ভারতবর্ষে বিভিন্ন পেশায় কর্মরত ইউনিয়ন যারা CITUর অন্তর্ভুক্তি নিয়েছেন, এদের মেম্বারশিপের ভিত্তিতে হবে সর্বভারতীয় সম্মেলন। আমাদের রাজ্য 1,08,000-এর কিছু বেশি সভ্যপদ 2024 সালে সংগৃহীত হয়েছে। তার ভিত্তিতে আমাদের বিভাগীয় সম্মেলন থেকে বিভিন্ন ইউনিয়নগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা এই সম্মেলনে আমাদের যা এখন পর্যন্ত রিপোর্ট 415 মতো, তাই তো প্রতিনিধি, 420-এর মতো প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। এটা আগরতলা টাউন হলে এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে 10 এবং 11 তারিখ। এখন এই সম্মেলনের মধ্যে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? আমি প্রথমেই বলেছি, ঐক্য রক্ষা হলো শ্রমিক শ্রেণীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা শ্রমিক শ্রেণী মুখ্য ভূমিকা নেবে। শ্রমিক শ্রেণী অন্য অংশের মানুষকে পথ দেখিয়ে আমরা বিশ্বাস করি এই যে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, এটাকে আমরা রুখতে পারবো, এটাকে রুখা সম্ভব।
এবং তার সঙ্গে আমরা যেটা প্রচারে নিয়ে যাব, বিকল্পটা কি? উদারীকরণ তো চালু হয়েছে। পুঁজিবাদ বলেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক মেরু বিশ্ব, আমরা বলেছি বহুমেরু বিশ্ব, প্রমাণিত হয়ে গেছে। এখন খোদ আমেরিকা তার আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, 2 লক্ষ কর্মচারী ছাঁটাই করেছে এবং শিক্ষাক্ষেত্রে সমস্ত ব্যয়-বরাদ্দ প্রায় ছেঁটে দিয়েছেন এবং স্বাস্থ্যক্ষেত্রে ছেঁটে দিয়েছেন। শুধু সামরিক খাতে ব্যয়-বরাদ্দ বাড়িয়েছেন এবং আর্থিক সাংঘাতিক একটা অস্বাভাবিক অবস্থায় পড়েছে খোদ আমেরিকা। পুঁজিবাদের যারা পথ দেখায় উন্নত দেশগুলো, সেই সমস্ত দেশও আজকে প্রায় আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, বিরাট সংগ্রাম চলছে, পরিবর্তনও সূচিত হচ্ছে। আমরা বিশ্বাস করি উদারীকরণ চূড়ান্ত ব্যর্থ। বিশ্ব ব্যাংকের যে ফর্মুলা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের যে ফর্মুলা, এটাও চূড়ান্ত ব্যর্থ এবং একমাত্র পথ হলো সমাজতন্ত্রই মানুষকে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে। এটা ইতিমধ্যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 4টা দেশ এগিয়ে যাচ্ছে, চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং কিউবা এগিয়ে যাচ্ছে। কাজে এই সমাজতন্ত্রকে আরও বেশি প্রচারে নিয়ে যাওয়া নতুন যুব সমাজ, ছাত্র সমাজের কাছে বিকল্প একমাত্র সমাজতন্ত্র, এই দিশাটা আমরা দিতে চাই। এটাকে সামনে রেখে আমরা লড়াইটাকে তৈরি করতে চাই। এবং এখানে শুনছি যে শ্রম কোড সম্পর্কে, আর রইলটা কি? সবই তো করে ফেলেছে এবং কোথায় নিয়ে গেছে? আপনাদের রাজ্যে 2টো আইন পাশ করিয়ে নিয়েছে এই ত্রিপুরাতে বিধানসভায়। মহিলাদের রাত্রিকালীন কাজ করতে হবে, তার কাজের ঘন্টা যেটা ছিল 8 এটাকে 10, যেটা ছিল 10 সেটাকে 12 করে দিয়েছে। এই পরিস্থিতি তৈরি করেছে। এখন দেশে কাজের ঘন্টা কিচ্ছু নেই। শ্রমজীবীদের চরম নির্যাতনকারী, শোষণকারী সরকার, সেটার নাম হলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার, রাজ্য সরকার। এরা শ্রমজীবীদের চরম শত্রু। কাজে এই শত্রুকে মোকাবিলা করার জন্য আমরা চাইব সকল অংশের শ্রমজীবীদেরকে একটা ঐক্যবদ্ধ মঞ্চে নিয়ে এসে লড়াইটাকে শক্তিশালী করা। এবং চরম বেকারত্ব বাড়ছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন। যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আয় উপার্জন আসতো, শেষ গিয়ে এখন গিয়ে বলছে এখানে 1 লক্ষ কোটি টাকা ধরেছে এই মালিকদেরকে পাইয়ে দেওয়ার জন্য, লক্ষ কোটি টাকা ধরে দিয়েছে বাজেটের মধ্যে। এটা কি বেকারদের নাকি মালিকদেরকে এই টাকাটা ইনসেন্টিভ হিসেবে দিলে, দান দক্ষিণা করলে এরা নাকি বেকারে কর্মসংস্থান করবে? এটা শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া। এটা যদি মালিকদেরকে দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাতে 1 লক্ষ কোটি টাকা ধরে দেওয়া হয়, বাজেটারি প্রভিশনে যেটা ধরে আছে, এটা তো খেয়ে ফেলবে। এতে বেকারদের কর্মসংস্থান হবে না, বরঞ্চ যারা কাজ করছেন তারা কাজ হারাবেন, নতুন করে কাজ পাওয়ার যে সুযোগ সেটা থাকবে না। আমরা এই যে প্রসেসটা শুরু করেছে বাজেটারি প্রভিশনে, এটা তীব্র বিরোধিতা আমরা করছি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, আমাদের দেশ ধীরে ধীরে কোথায় সমস্যার সমাধান করবে, সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছে। আপনারা দেখছেন এক ট্যাক্সকে কেন্দ্র করে দেখা যায় কোনো কোনো দেশ চ্যালেঞ্জ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার পর আমেরিকা সেখানে পিছু হটতে বাধ্য হয়েছে। আর আমার দেশে প্রধানমন্ত্রী 50% ট্যাক্স চাপিয়ে দেওয়ার পর আমেরিকা চুপ। এখন পর্যন্ত আপনারা সাংবাদিক বন্ধুরা বা দেশবাসী ওনার কোনো বক্তব্য শুনতে পাননি। কি গোপন রহস্য, কি গোপন আতাত, কি গোপন সমঝোতা, যে সমঝোতার জন্য প্রকাশ্যে কথা বলছেন না, কথা চুপ করে বসে আছেন। এর এফেক্ট গিয়ে পড়ছে বস্ত্রশিল্প, দুগ্ধশিল্প, কৃষি, স্টিল ইন্ডাস্ট্রি এবং চর্মশিল্প। মারাত্মক প্রভাব পড়েছে ভারতবর্ষে, প্রায় এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। এতে ভারতের যে ডলারের যে ভাণ্ডার, এই ভাণ্ডারও কিন্তু টান পড়বে। আর্থিক ব্যবস্থাপনা প্রচণ্ড সংকটে গিয়ে পড়বে। এই যে জায়গাগুলিতে এখান থেকে বিদেশি, আমরা যখন বিদেশে বিক্রি করতাম তার থেকে আমাদের রাজ্যে দেশে ডলার আসতো। এই পরিস্থিতি তৈরি করেছে। আজকে এটার বিরুদ্ধে যদি চায়না চ্যালেঞ্জ করে দাঁড়াতে পারে, অন্য দেশগুলো চ্যালেঞ্জ করে পাল্টা ব্যবস্থা নিয়েছে, ভারত কেন পাল্টা ব্যবস্থা নেবে না? ভারত কেন চুপ করে বসে আছে? উল্টো সেখানে আমরা দেখছি ইউনাইটেড কিংডম ইউকের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি তো আরও ভয়ঙ্কর।
এবং এটাতে গিয়ে বলেছে যে ফ্রি ট্রেড, অর্থাৎ এখানে কোনো ট্যাক্সেশন থাকবে না এবং তার ভিত্তিতে ফ্রি ট্রেড করতে পারবেন। তাই আমাদের দেশে এই ফ্রি ট্রেড যদি করে, এটা কৃষি ক্ষেত্রে অলরেডি প্রভাব পড়ে গেছে। মাছ চাষ থেকে শুরু করে সামুদ্রিক যে মাছ টাছ যেগুলো রপ্তানি হতো, এটার মধ্যে মারাত্মকভাবে প্রভাব পড়ে গেছে। এবং এই পরিস্থিতি যদি চলে, কোটি কোটি বেকার যেমন তৈরি হয়েছে, নতুন করে এই ট্যাক্সেশনের যে যুদ্ধটা, এই যুদ্ধ ক্ষেত্রে সেখানে গিয়ে ভারতে আরও কোটি 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 লোক সেখানে কর্মহীন হয়ে পড়বে, আর্থিক ব্যবস্থাপনা আরও বেশি দুর্বল হয়ে যাবে, সংকট আগামী দিন অপেক্ষা করছে। আমরা সম্মেলনে এই বিষয়গুলি নিয়ে প্রাধান্য নিয়ে আলোচনা করতে চাই, গোটা দেশের লড়াই সংগ্রামে কীভাবে আমরা সৃষ্টি করতে পারি। এই রাজ্যে যা চলছে, শ্রমজীবীদের কাজের অবস্থা আপনারা জানেন, রেগা টুইপের কাজ করে পয়সা পায় না, কাজও প্রায় বন্ধ, এবং কোনো ডিপার্টমেন্টে কোনো কাজ নেই। আর প্রতিদিন দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে আসছে, এবং দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক, এমন কোনো ডিপার্টমেন্ট বাদ নেই যেখানে দুর্নীতি নেই, কিন্তু কে কার বিচার করবে? লক্ষ্য করা যায় যে এখানে কোনো এনকোয়ারি হয় না, আর এনকোয়ারি হলেও সেগুলো লোক দেখানো এবং ব্যবস্থা নেওয়া ক্ষেত্রে কোনো আমরা লক্ষ্য করছি না। এবং এই দুর্নীতি যদি চলতে থাকে, দুর্নীতিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাবে এবং দুর্নীতি বন্ধ হওয়া উচিত। এবং এটা আজকে বিজেপি যখন দিল্লিতে ক্ষমতা এসছে, আমাদের দেশের দুর্নীতি আগেও ছিল, কিন্তু এত প্রকট রূপ, এত ভয়ঙ্কর রূপ দুর্নীতি এটা আগে ছিল না। এখন তো দুর্নীতি বাদ যারা লুটেরা যারা দেশের, সে কয়েকটা পরিবার, আদানি, আম্বানি, আদিত্য বিড়লা এবং তার সঙ্গে আছে টাটা, এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে আমরা বলি লুটেরা, এবং এদের কোনো সমাজসেবার দৃষ্টিভঙ্গি নেই, দেশটাকে লুটপাট করছে। সমগ্র সম্পত্তি, দেশের জনগণের ট্যাক্সে তৈরি করা সম্পত্তি তাদের হাতে জলের দরে তুলে দিচ্ছে, কিচ্ছু রাখবে না দেশটার, সব পরিষ্কার করে হাত মুছে নিচ্ছে। কিন্তু হাত মুছে নেওয়ার পর তাদেরকে তো মানুষ সরকারে বেশি দিন রাখবে না, দেশটার কি হবে, মানুষের কি হবে? এই যে চরম বিপর্যয় মানুষের মধ্যে টানিয়ে এনেছেন, মানুষ কি করে বাঁচবেন, কি তার ভবিষ্যৎ? কাজে এই ক্ষেত্রে আমরা বলবো, কি দল করে সেটা পরে প্রশ্ন, আগে দেশটার কথা ভাবেন, নিজের পরিবারের কথা ভাবেন, নিজের ছেলে মেয়ের কথা ভাবেন, এবং ভবিষ্যৎটা চিন্তা করে আপনারা সবাই মিলে এই প্রচেষ্টাকে যদি না রোখা যায়, তারা যেই মানে অবস্থায় চলছে এটাকে যদি না আটকানো যায়, এই দেশে অবস্থা থেকে বেরো। আমরা মনে করি শ্রমিক শ্রেণী, কৃষকের যৌথ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করব। দেশবাসী তাকিয়েছে, সেই ভূমিকা আমরা পালন করার জন্য উদ্যোগ নিব। এই রাজ্যে যেটা এখন চলছে, আমাদের সংগঠন করতে দেয় না, মেম্বারশিপ কালেকশন করলে 12 টাকার মেম্বারশিপ, আর কেউ কেউ তার বিশেষ তহবিলের জন্য মিছিল করলে একটা মাইক লাগে, মিটিং করলে এখানে একটা মঞ্চ তৈরি করতে হয়, বা একটা মাইক নিয়ে মিছিল করতে গেলে একটা রিক্সা ভাড়া দিতে হয়। এই অর্থটা কোত্থেকে আসবে? তাদের টাকা তো টাটা বিড়লারা দেয়, বন্ড কিনে, বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা সংগ্রহ করে বন্ডের মাধ্যমে। কিন্তু আমরা কোত্থেকে টাকা পাবো? আমরা তখন মানুষ থেকে 3 টাকা, 4 টাকা, 5 টাকা সংগ্রহ করি। এটাকে নাম দিয়েছে চাঁদাবাজি বলছে। তো এটা চাঁদাবাজি যদি হয়, তো তোমরা কি করছো তাহলে? তোলাবাজি। তাহলে এই যে তোলাবাজিটা তোমরা করছো, এবং সেই তোলাবাজি তোমরা তো তাদের মেম্বারশিপ আমি শুনেছি 300 টাকার উপরে। আমাদের সিআইটির জন্য মেম্বারশিপ 12 টাকা, 14 টাকা এরকম, কেউ কেউ 10 টাকা বছরে বছরে। আর তাদের মেম্বারশিপ তো শুনেছি আমি 300 টাকার উপরে কোনো কোনো ক্ষেত্রে। এবং সেই জায়গায় গিয়ে তাদের মিটিং, লড়াই সংগ্রামে পয়সা দেয় টাটা বিড়লারা, তাদের পার্টি ওরা, তাদের সংগঠন ওরা পয়সা দেয় তারা, কারণ তাদের বন্ড সংগ্রহ করে। তো আমরা তো বন্ড সংগ্রহ করি না, আমরা সাধারণ যারা সংগ্রামী লড়াকু মানুষ তাদের কাছে গিয়ে হাত পেতে 5-10 টাকা সংগ্রহ করি। এটা নিয়েও মাঝে মধ্যে উদ্ভট কথাবার্তা বলছেন, উদ্ভট সমস্ত যুক্তি দেখাচ্ছেন। কাজেই এই যুক্তি, এগুলো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। আমরা মানুষের পাশে আছি, মানুষ এটা বুঝে, মানুষের লড়াই সংগ্রামে আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সেটা আমরা চাই, মানুষ এটা সমর্থন করে। এখানে গিয়ে একটা জিনিস আপনাদের দৃষ্টিতে আমি লাস্ট যেটা নেব,
পরিবহন ক্ষেত্রে প্রচুর ছোট গাড়ি উঠে গেছে এবং বড় গাড়ি কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। তারপরে গিয়ে আমরা লক্ষ্য করছি প্ল্যান্টেশনে বাগানগুলো রুগ্ন হয়ে উঠছে এবং রাবার চা দুটোই। স্কিম ওয়ার্কারদের দীর্ঘদিন বেতন পায় না কেউ, কোনো ক্ষেত্রে আর বেতন বাড়ানো হয় নাই। 40,000 স্কিম ওয়ার্কার আছে, যেগুলো 3টা সেক্টরে বলছি আমরা। এটা যদি চলতে থাকে অবস্থাটা কি দাঁড়াবে, এবং এইগুলি আমরা সম্মেলনে প্রাধান্য দিয়ে আলোচনা করব। আমরা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ করার জন্য আমরা বহু আগে 2 মাস আগে একটা দরখাস্ত দাখিল করেছিলাম ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। এটা হলো গিয়ে সম্ভবত আস্তাবল ময়দান, আস্তাবল ময়দান মানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ময়দানে আবেদন আমরা করেছিলাম যে এই ময়দানটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হোক। তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে এটা দেওয়া যাবে না। আমরা যখন পার্সু করলাম তখন বলল সামনে এখন যে মঞ্চটা আছে কি একটা চলছে, সেখানে সম্ভবত একটা ওই ইন্ডাস্ট্রি কি ফেয়ার টেয়ার চলছে, ওই মেলা জাতীয় একটা কিছু চলছে। বলছে যে এই জায়গাটা বাদ দিয়ে মঞ্চের যে সামনে একটু অংশ আছে ওই অংশটাতে করতে চাইলে আমরা বিবেচনা করতে পারি। এটা তো সম্ভব না, এখানে কত লোক জায়গা হবে। তো সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাট বন্ধ একটা অবস্থা তৈরি হোক, সেটা তো আমরা চাই না। পরে গিয়ে আমরা বিকল্প হিসাবে আমরা বলেছি যে আমাদেরকে রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যেটা, এটাকে ব্যবহার করতে দিন। আমরা আবেদন জানিয়েছি, আমরা আশা করি সে আবেদন তারা মঞ্জুর করবে এবং শ্রমজীবীরা তারা 3 বছর 3.5 বছর একটা সম্মেলন করেন, তার একটা প্রকাশ্য সমাবেশ করবে। আমরা আশা করি যে ওই অনুমতিটা দেবে, সেই নিরিখেই আমরা সেখানে প্রকাশ্য সমাবেশে আসবেন। CI2-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক XMP এবং CPIM-এরও পলিট ব্যুরো মেম্বার তপন সেন, এবং থাকবেন মানিক সরকার, এবং থাকবেন জিতেন চৌধুরী বিরোধী দল নেতা, এবং CI2-র সেক্রেটারি প্রেসিডেন্ট আর আমাদের ওয়ার্কিং উমেনের কনভেনার এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আমরা 12টার সময় জমায়েতের সময় দিয়েছি, 10 তারিখ 12টার সময়, অর্থাৎ 10ই নভেম্বর 12টায় আমরা প্রকাশ্য সমাবেশের সময় জানিয়ে দিয়েছি। আপনাদের মাধ্যমে আবেদন জানাবো শ্রমজীবী জনগণ যাতে এই সমাবেশে অংশ নেয়, এবং রাজ্যবাসীর কাছেও আবেদন জানাবো যে এই সম্মেলনকে সফল করে তোলার জন্য সাহায্যের হাত যাতে বাড়িয়ে দেয়।